আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একজন মন্ত্রী যখন জনতার রোষের মুখে পড়ে, একটা সন্দেহের আঙুল যখন সরাসরি ক্ষমতার দিকে উঠে যায়, সেই মুহূর্তটা নাটকে আসলে অন্যরকম একটা শিহরণ দেয়। আর ঠিক সেই মুহূর্তটাই এসেছে দুনিয়া টাকার গোলামের ২১-২২ নম্বর পর্বে। কিন্তু শুধু সেটুকুতেই থেমে থাকেনি গল্প। এই একই পর্বে ফাতেমার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সে চাইলেও মুক্ত হতে পারছে না, আর না চাইলেও পারছে না সত্যিটা আড়ালে রাখতে। রশাদ নামের একটা চরিত্র এই পর্বে হঠাৎ করেই অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে এবং সেটা অনেকটা বিষের মতো ধীরে ধীরে ছড়াচ্ছে। আর শেহজাদ, সে একদিকে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে নিজের ঘরের ভেতরে যে ঝড় তৈরি হচ্ছে সেটার খবরই রাখছে না। আজকের পর্বটা শুধু একটা এপিসোড না, এটা অনেকগুলো সূক্ষ্ম সংঘাতের একসাথে বিস্ফোরণের মঞ্চ। পুরোটা না শুনলে পরের পর্বের ঘটনাগুলো ধরাই যাবে না। পর্বটা শুরুটা যেভাবে হয়েছে সেটা দেখলে বোঝা যায় গল্পটা এখন একটা চূড়ান্ত সংঘর্ষের দিকে এগোচ্ছে। অর্থমন্ত্রীকে সরাসরি জনতার মুখোমুখি করা হয়েছে। এটা নাটকীয়ভাবে শুধু একটা দৃশ্য না, এটা আসলে একটা বড় মেসেজ। যে মানুষটা ক্ষমতার আড়ালে বসে বছরের পর বছর সাধারণ মানুষের ওপর ছলচাতুরি চালিয়ে গেছে, তাকে আজ সেই একই সাধারণ মানুষের সামনে দাঁড় করানো হয়েছে। আর এই মুহূর্তটা তৈরিতে যার মূল ভূমিকা, সে হল শেহজাদ চৌধুরী। শেহজাদ চেয়েছিল মন্ত্রী নিজে থেকে সকলের কাছে ক্ষমা চাক। এটা ছোট একটা দাবি শুনতে হলেও আসলে এর ভেতরে অনেক বড় একটা প্রতীকী লড়াই আছে। একজন মন্ত্রী যিনি সারা জীবন জনগণকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত, তাকে সেই জনগণের সামনে মাথা নোয়াতে বলা, এটা শুধু ব্যক্তিগত অপমানের বিষয় না, এটা ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করা। কিন্তু মন্ত্রী সেটা করতে রাজি হননি, এবং সেই অস্বীকৃতিটা তার অহংকারের বহিঃপ্রকাশ হলেও আসলে এটা তার সবচেয়ে বড় রাজনৈতিক ভুলও হতে পারে। ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ মানুষের কণ্ঠে যে অভিযোগ উঠে এলো, সেটা শুনে বুকটা একটু ভারী হয়ে যায়। তিনি বললেন কিভাবে এই ব্যাংক বস্তির গরিব মানুষদের লোনের মিষ্টি প্রলোভন দিয়ে ফাঁদে ফেলেছে। কেউ গরু পালনের জন্য লোন নিয়েছে, কেউ বাড়ি বানানোর জন্য, কেউ মেয়ের বিয়ের জন্য। কিন্তু এই লোনের শর্তগুলো এতটাই জটিল ছিল যে সেগুলো ফেরত দিতে গিয়ে মানুষ নিজেদের ঘরবাড়ি বিক্রি করে পথে বসে গেছে। এবং এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক যে তথ্যটা উঠে এলো, সেটা হলো বস্তির জাবেদ নামের একজন মানুষ এই ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই তথ্যটা পর্বের মধ্যে একটা সুচিন্তিত আঘাত। লেখক চাইলে এটাকে সরাসরি সংলাপে বলাতে পারতেন, কিন্তু সেটা সেই বৃদ্ধের মুখ দিয়ে কাঁপা গলায় ভিড়ের মাঝখানে বলানো হয়েছে। এই উপস্থাপনাটাই ঘটনার ভার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একটা মানুষ মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নটাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই মুহূর্তে দর্শক শুধু রাগ অনুভব করে না, একটা গভীর বেদনাও টের পায়। এবং মন্ত্রী, তিনি এই সব শুনে কি করলেন? বললেন এসব উল্টাপাল্টা কথা। নিজেকে মাননীয় বলে পরিচয় দিলেন এবং তার সহযোগী বলল এটা মন্ত্রীর সামনে অসম্মানজনক। এই দৃষ্টিভঙ্গিটাই আসলে চরিত্রটার সবচেয়ে বড় দুর্বলতা। যখন মানুষ তার সামনে কষ্টের কথা বলছে, তখনও সে নিজের পদমর্যাদার ঢাল ব্যবহার করছে। এই ধরনের মানুষকে গল্পে সাধারণত শেষমেশ পতনের দিকে নিয়ে যাওয়া হয়, কারণ সে নিজের ভুল কখনো দেখতেই পায় না। এরপর যা ঘটল সেটা ছিল অপ্রত্যাশিত নয়, কিন্তু দৃষ্টার তীব্রতা মনে একটা ছাপ ফেলে। একজন ক্ষুব্ধ মানুষ মন্ত্রীর গায়ে স্যান্ডেল ছুঁড়ে মারল। এটা শুধু একটা শারীরিক ঘটনা না, এটা জমে থাকা ক্ষোভের প্রতীকী বিস্ফোরণ। বছরের পর বছর ধরে শোষিত হওয়া মানুষের যে রাগ, যে অসহায়ত্ব, সেটার একটা নাটকীয় প্রকাশ এই দৃশ্যে। মন্ত্রী এতে ভেঙে পড়লেন না, বরং আরও কঠোর হলেন। তিনি হুমকি দিলেন যে এখানে যারা আছে সবাইকে শাস্তি দেওয়া হবে। এই মুহূর্তে শেহজাদ যা বলল সেটা আসলে পর্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা কথা। সে বলল কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, এবং সে আরও বলল মন্ত্রী যদি ক্ষমা না চান তাহলে সে তাকে ধ্বংস করে দেবে, এবং বস্তির মানুষদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। এই প্রতিশ্রুতিটা মানুষের মুখে মুখে উঠল, ভিড়ে স্লোগান উঠল। এই দৃষ্টাটা শুধু নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ না, এটা একটা গুরুত্বপূর্ণ মোড়ও বটে। শেহজাদ এখন শুধু একটা ব্যক্তিগত লড়াই লড়ছে না, সে এখন একটা সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। কিন্তু এই উচ্চতায় ওঠাটা একটা নিরাপত্তার ব্যাপারও আছে। যত বেশি মানুষ তার সঙ্গে, তত শক্ত তার অবস্থান। তবে এই পর্বেই সংকেত আছে যে বিপদও এগিয়ে আসছে।
একটা গুরুত্বপূর্ণ আলাপ হল শেহজাদের সঙ্গে এক আঙ্কেলের, যিনি স্পষ্টভাবে একজন প্রভাবশালী মানুষ। তিনি শেহজাদকে সতর্ক করলেন, বললেন দাউদ খানের লোকেরা একদিকে তার পেছনে লেগে আছে, অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলাও তৈরি হয়ে গেছে। এতগুলো শত্রুকে একসাথে মোকাবেলা করা কঠিন। এই সতর্কতাটা ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ। নাটক বলছে যে শেহজাদের পথ মসৃণ নয়, তার চারদিকে ফাঁদ পাতা আছে। কিন্তু শেহজাদ ভয় পাচ্ছে না। সে আঙ্কেলকে বলল তার পরিকল্পনার কথা। অর্থমন্ত্রীর ব্যাংক লুট করতে চায় সে, কিন্তু এই লুট শব্দটা আক্ষরিক অর্থে নয়। সে চায় মন্ত্রীর ব্যাংক থেকে সেই টাকাগুলো বের করে আনতে যেগুলো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া হয়েছিল, এবং সেটা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের মাঝে বিতরণ করে দিতে চায়। আঙ্কেল পুরো বিষয়টা শুনলেন, বুঝলেন এবং সমর্থন জানালেন। এই অংশটা একটু ভালো করে ভাবলে বোঝা যায় শেহজাদ আসলে একটা রবিনহুড ধরনের কৌশল নিচ্ছে। কিন্তু এই কাজটা বাস্তবে করাটা অনেক বেশি জটিল, কারণ মন্ত্রীর ব্যাংক মানে সেখানে নিরাপত্তা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে এবং সম্ভবত অনেক গোপন যোগসাজশ আছে। শেহজাদ কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সেটা দেখার জন্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট স্টোরি চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, কারণ প্রতিটা পর্বের গল্পের ভেতরের স্তরগুলো বোঝাটা অনেক সময় একা একা কঠিন হয়ে যায়। এবার গল্পের যে অংশটায় সত্যিকারের মোড় এসেছে সেটায় আসা যাক। ফাতেমার গল্পটা এই পর্বে একটা অদ্ভুত চাপের মধ্যে এগিয়েছে। রশাদ নামের চরিত্রটাকে একটু আগে থেকে দেখলেই বোঝা যায় সে কে, ফাতেমার আগের পরিচিত, এবং তাদের মধ্যে একটা পুরনো বিয়ের কাগজপত্র আছে যেটা শেহজাদ জানে না। এই তথ্যটাই রশাদের হাতিয়ার। এই পর্বে রশাদ কাজী অফিস থেকে সেই বিয়ের ডকুমেন্টস তুলে নিয়ে গেছে। শুধু তাই না, সে ফাতেমাকে সরাসরি বলেছে, তুমি যদি এই সম্পর্ক আর শেহজাদের কাছ থেকে লুকাতে চাও তাহলে 50 লাখ টাকা দাও। এই ধরনের ব্ল্যাকমেলের দৃশ্য নাটকে নতুন কিছু না, কিন্তু এখানে যেটা বিশেষভাবে চাপের সেটা হলো ফাতেমার কাছে এই টাকা নেই। সে শেহজাদের কাছে চাইতে পারছে না, কারণ তাহলে সব খুলে বলতে হবে। ফাতেমা রশাদকে বোঝানোর চেষ্টা করেছে, বলেছে সে কষ্ট করে তার সংসার ফিরে পেয়েছে, শেহজাদকে ফিরে পেয়েছে, এই সম্পর্কটা যেন নষ্ট না হয়। কিন্তু রশাদ সেই আবেদনে গলেনি, তার দরকার টাকা। এই চরিত্রটার মধ্যে কোনো সহানুভূতি নেই, কোনো অনুশোচনা নেই। সে শুধু একটা সুযোগ দেখেছে এবং সেটাকে কাজে লাগাতে চাইছে। এখানে একটু ভাবলে বোঝা যায় রশাদ আসলে এই পর্বের সবচেয়ে বিপজ্জনক চরিত্র, কারণ মন্ত্রী হলেন বাইরের শত্রু যাকে শেহজাদ সরাসরি মোকাবিলা করছে, কিন্তু রশাদ হল ভেতরের বিপদ, এমন একটা ফাঁদ যেটা ফাতেমার মাধ্যমে শেহজাদের জীবনকে ভেতর থেকে নষ্ট করে দিতে পারে। বাইরের যুদ্ধ জেতা যায়, কিন্তু ঘরের ভেতরের মিথ্যা একবার বের হয়ে আসলে সেটা সামলানো অনেক কঠিন হয়ে যায়। শেষমেশ ফাতেমা রাজি হয়ে গেল, 50 লাখ টাকা দেবার কথা বলল, এবং পরের দিন সে রশাদকে টাকা দিয়েও দিল। কিন্তু এই টাকা কোথা থেকে এলো? শেহজাদ ফাতেমাকে ব্যাংকের অ্যাক্সেস দিয়ে গিয়েছিল, সেই টাকাই সে ব্যবহার করল। এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ শেহজাদ ফাতেমাকে জিজ্ঞেস করল টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা। ফাতেমা বলল হ্যাঁ আছে, কিন্তু এটা মিথ্যা। এই মিথ্যার ভার এখন ফাতেমার কাঁধে। এই অংশটা আসলে অনেক বড় একটা সংকটের বীজ বপন করে দিচ্ছে। ফাতেমা শেহজাদকে ভালোবাসে, তার সংসার টিকিয়ে রাখতে চায়, কিন্তু সেই চাওয়াটা পূরণ করতে গিয়ে সে এমন একটা পথ নিয়েছে যেটা পরে আরও বড় বিপদের কারণ হতে পারে। যে সত্যটা লুকাচ্ছে সেটা যদি কোনোদিন বের হয়ে আসে, শুধু ব্ল্যাকমেলের কথা না, এই টাকা নেওয়ার কথাও, তাহলে শেহজাদের আস্থা হারিয়ে যাবে। এদিকে রশাদের দিকটাও দেখা দরকার। সে এই পর্বে যখন তার মায়ের সঙ্গে কথা বলছে তখন বোঝা যায় ভেতরে ভেতরে সে কতটা হিসেবি। ফাতেমাকে সে নিজের ভাষায় সোনার ডিম পাড়া হাঁস বলছে, অর্থাৎ এই 50 লাখ শেষ না, সে চাইলে আরও চাইতে পারে, কারণ ফাতেমার দুর্বলতার কথা সে জানে, এবং সেই দুর্বলতাটাকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই পর্বে রশাদের একটা ব্যক্তিগত দিকও দেখা গেছে। তার একটা ছোট মেয়ে আছে যাকে সে ভালোবাসে। সে মেয়ের সাথে আদরে কথা বলছে, পুতুল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই দৃশ্যটা একটু অপ্রত্যাশিত। একজন ব্ল্যাকমেলার চরিত্রের ভেতরেও মানবিক একটা দিক দেখানো হয়েছে। এটা কি গল্পকার ইচ্ছাকৃতভাবে করেছেন? সম্ভবত হ্যাঁ, কারণ এই ধরনের সূক্ষ্ম বৈপরীত্য একটা চরিত্রকে একমাত্রিক খলনায়ক থেকে বের করে এনে আরও জটিল এবং বাস্তবসম্মত করে তোলে। একজন দর্শক রশাদকে ঘৃণাও করতে পারে, আবার একটু বুঝতেও পারে,
এই দ্বন্দ্বটাই ভালো গল্পের লক্ষণ। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল শেহজাদের ঋতুর বাড়িতে যাওয়া। ঋতু হল সেই মেয়ে যে একসময় শেহজাদকে নিজের কাছে রেখেছিল, যার পরিবার তাকে আশ্রয় দিয়েছিল স্মৃতি হারানোর সময়। সেই পরিবার চাইছিল এই সম্পর্কটাকে ধরে রাখতে, কিন্তু শেহজাদ এই পর্বে সরাসরি গিয়ে ব্যাপারটা শেষ করে দিয়ে এলো। সে বলল যা হয়েছিল সেটা স্মৃতিহীন অবস্থায় হয়েছিল, সেটা তার কাছে বাস্তব না এবং এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এই কথাটা বলা কঠিন ছিল, কিন্তু শেহজাদ স্পষ্ট ছিল। ঋতুর দিকটা এই পর্বে সরাসরি দেখানো না হলেও বোঝা যাচ্ছে সে হয়তো মেনে নিতে পারছে না। ঋতুর পরিবারের সদস্যরা ক্ষোভে ফুঁসছিলেন, বিশেষত তার মা, যিনি পুরনো সেই গোলাম পরিচয়টাকে তোলার চেষ্টা করছিলেন। এই দৃশ্যে একটা আলাদা ধরনের টেনশন আছে। ঋতুর মা বলছেন এই ছেলে একদিন তাদের বাড়িতে কাজের ছেলে ছিল, আর এখন রাজার ছেলে বনে গেছে। এই কথার মধ্যে যে বিদ্বেষ, যে হিংসা, সেটা ভেতরে ভেতরে একটা বিপদের সংকেত দেয়, কারণ এই ধরনের মানুষেরা শেষ পর্যন্ত চুপ থাকে না। পরের পর্বে ঋতুর পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শেহজাদ বাড়ি ফিরে মাকে বলল সে ঋতুকে সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছে। বলল তার দুনিয়া হলো তার মেয়ে শ্রেয়া, তার স্ত্রী ফাতেমা আর তার মা। এই মুহূর্তটা আবেগে অনেক ভারী, কারণ শেহজাদ তার জীবনের সব বিক্ষিপ্ততা সরিয়ে দিতে চাইছে, একটা পরিষ্কার পথ তৈরি করতে চাইছে। কিন্তু ঠিক যখন সে এই কথা বলছে, তখন ফাতেমার ভেতরে একটা সত্য পড়ছে, যে সত্যটা সে বলতে পারছে না। ফাতেমার একটা দৃশ্য আছে এই পর্বে যেটা নীরবে অনেক কথা বলে। সে একা বসে কাঁদছে, বলছে তার মনে শান্তি নেই, বলছে সে অনেক কষ্টে শেহজাদকে পেয়েছে, কিন্তু এই গোপনীয়তার ভার সে বহন করতে পারছে না। এই অংশে একজন ভালো অভিনেত্রী থাকলে দৃশ্যটা দর্শককে নাড়িয়ে দেয়, কারণ ফাতেমার অপরাধ বোধটা আন্তরিক। সে খারাপ মানুষ না, কিন্তু পরিস্থিতি তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে বের হওয়ার পথ দেখা যাচ্ছে না। পর্বের শেষ দিকে এসে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। শেহজাদ তার পরিকল্পনার পরবর্তী ধাপে পা ফেলল। সে ছদ্মবেশে মন্ত্রীর ব্যাংকে গেল। উদ্দেশ্য একটাই, ব্যাংকের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা, টাকার অবস্থান এবং সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে সেটা বুঝে নেওয়া। এই দৃশ্যে একটু হালকা হাসির আবহ আছে। ব্যাংকের কর্মী অত্যন্ত উৎসাহী হয়ে নতুন গ্রাহককে সব তথ্য দিয়ে দিচ্ছে। বলল কোথায় সিসি ক্যামেরা, কোথায় অ্যালার্ম বাটন, পুলিশ স্টেশন কতটা কাছে। শেহজাদ মনোযোগ দিয়ে সব শুনল এবং কৌশলে একটা অ্যাকাউন্ট খোলার আগ্রহ দেখিয়ে সময় নিল। আর এই সময়টাতেই সে ভেতরে সব তথ্য মাথায় ভরে নিল। এই দৃশ্যটা আসলে শেহজাদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সরাসরি আক্রমণ করছে না, সে প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির মধ্যেই লুকিয়ে আছে পরবর্তী পর্বের সবচেয়ে বড় উত্তেজনা। এই পর্বটা সামগ্রিকভাবে দেখলে বোঝা যায় একসাথে অনেকগুলো গল্পের সুতো একই সময়ে চলছে। শেহজাদের বাইরের লড়াই, মন্ত্রীর বিরুদ্ধে ব্যাংক পুনরুদ্ধারের পরিকল্পনা, ফাতেমার ভেতরের সংকট, রসাদের ব্ল্যাকমেল, টাকা দেওয়া, মিথ্যা বলা, ঋতুর পরিবারের ক্ষোভ যা এখনও পুরোপুরি শেষ হয়নি, এবং শেহজাদের ওপর দাউদ খানের হুমকি, যেটা আঙ্কেলের কথায় উঠে এসেছিল কিন্তু এখনও সরাসরি দেখা যায়নি। এই চারটি সুতো যখন একসাথে টানটান হয়ে আসবে, তখন গল্পে একটা বড় বিস্ফোরণ হওয়াটা স্বাভাবিক, এবং তার ইঙ্গিত এই পর্বেই দেওয়া শুরু হয়েছে। এবার আসা যাক সম্ভাব্য পরের পর্ব, অর্থাৎ 23 নম্বর পর্বে কি হতে পারে সে বিষয়ে। এটা অবশ্যই সম্ভাবনার কথা, নিশ্চিত কিছু না, তবে এই পর্বের ঘটনাগুলো দেখে কিছু যুক্তিসঙ্গত ধারণা করা যায়। সবচেয়ে বড় যে প্রশ্নটা এই পর্ব রেখে গেছে সেটা হলো, শেহজাদ কি সত্যিই মন্ত্রীর ব্যাংক থেকে টাকা বের করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে? ব্যাংকের সিকিউরিটি দেখে এসেছে সে, কিন্তু পরিকল্পনার পরবর্তী ধাপটা কি সেটা এখনো পরিষ্কার না। পরের পর্বে সম্ভবত শেহজাদ তার দলকে নিয়ে একটা বিস্তারিত কৌশল তৈরি করবে, এবং সেই কৌশলে আঙ্কেলের সহায়তাও আসতে পারে। দ্বিতীয়ত, ফাতেমার 50 লাখ টাকার বিষয়টা শেহজাদের কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। শেহজাদ একবার জিজ্ঞেস করেছিল ব্যাংকের টাকা পয়সা ঠিক আছে কিনা। ফাতেমা মিথ্যা বলেছে, কিন্তু এই মিথ্যা বেশি দিন টেকে না, এটা গল্পের একটা চিরপরিচিত নিয়ম। পরের পর্বে যদি শেহজাদ নিজে ব্যাংক চেক করে বা কোনো কারণে অ্যাকাউন্টের হিসেব দেখতে যায়, তাহলে ফাতেমার এই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। তৃতীয়ত, রসাদ আরও বেশি চাইতে পারে। সে এখন ফাতেমাকে নিজের হাতে পেয়েছে বলে মনে করছে। 50 লাখের পরেও সে চুপ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যায়, কারণ যে একবার ব্ল্যাকমেল করে সফল হয় তার লোভ সাধারণত বাড়তে থাকে। এই দিক থেকে ফাতেমার সমস্যা আরও জটিল হতে পারে।
চতুর্থত, ঋতুর পরিবারের দিক থেকেও একটা প্রতিক্রিয়া আসতে পারে। ঋতুর মা যেভাবে কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল তিনি শেহজাদকে এভাবে চলে যেতে দিতে রাজি নন। তারা হয়তো শেহজাদের অতীতের কোনো তথ্য নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করতে পারেন, অথবা ফাতেমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেন। সবকিছু মিলিয়ে 23 নম্বর পর্বে অনেক কিছু একসাথে ঘটার ইঙ্গিত আছে। একদিকে মন্ত্রীর বিরুদ্ধে শেহজাদের পরিকল্পনা এগিয়ে যাবে, অন্যদিকে ফাতেমার লুকিয়ে রাখা সত্যটা ধীরে ধীরে বের হওয়ার পথ খুঁজে নিতে পারে। এই দুটো সংঘাত যদি একসাথে একটা পর্বে দেখা দেয়, তাহলে সেটা দর্শকের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এবং মন্ত্রী, তিনি এই সব শুনে কি করলেন? বললেন এসব উল্টাপাল্টা কথা, নিজেকে মাননীয় বলে পরিচয় দিলেন এবং তার সহযোগী বলল এটা মন্ত্রীর সামনে অসম্মানজনক। এই দৃষ্টিভঙ্গিটাই আসলে চরিত্রটা সবচেয়ে বড় দুর্বলতা। যখন মানুষ তার সামনে কষ্টের কথা বলছে, তখনও সে নিজের পদমর্যাদার ঢাল ব্যবহার করছে। এই ধরনের মানুষকে গল্পে সাধারণত শেষমেশ পতনের দিকে নিয়ে যাওয়া হয়, কারণ সে নিজের ভুল কখনো দেখতেই পায় না। এরপর যা ঘটল সেটা ছিল অপ্রত্যাশিত নয়, কিন্তু দৃষ্টার তীব্রতা মনে একটা ছাপ ফেলে। একজন ক্ষুব্ধ মানুষ মন্ত্রীর গায়ে স্যান্ডেল ছুঁড়ে মারল। এটা শুধু একটা শারীরিক ঘটনা না, এটা জমে থাকা ক্ষোভের প্রতীকী বিস্ফোরণ। বছরের পর বছর ধরে শোষিত হওয়া মানুষের যে রাগ, যে অসহায়ত্ব, সেটার একটা নাটকীয় প্রকাশ এই দৃশ্যে। মন্ত্রী এতে ভেঙে পড়লেন না, বরং আরও কঠোর হলেন। তিনি হুমকি দিলেন যে এখানে যারা আছে সবাইকে শাস্তি দেওয়া হবে। এই মুহূর্তে শেহজাদ যা বলল সেটা আসলে পর্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা কথা। সে বলল কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, এবং সে আরও বলল মন্ত্রী যদি ক্ষমা না চান তাহলে সে তাকে ধ্বংস করে দেবে, এবং বস্তির মানুষদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। এই প্রতিশ্রুতিটা মানুষের মুখে মুখে উঠল, ভিড়ে স্লোগান উঠল। এই দৃষ্টাটা শুধু নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ না, এটা একটা গুরুত্বপূর্ণ মোড়ও বটে। শেহজাদ এখন শুধু একটা ব্যক্তিগত লড়াই লড়ছে না, সে এখন একটা সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। কিন্তু এই উচ্চতায় ওঠাটা একটা নিরাপত্তার ব্যাপারও আছে। যত বেশি মানুষ তার সঙ্গে, তত শক্ত তার অবস্থান। তবে এই পর্বেই সংকেত আছে যে বিপদও এগিয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ আলাপ হল শেহজাদের সঙ্গে এক আঙ্কেলের, যিনি স্পষ্টভাবে একজন প্রভাবশালী মানুষ। তিনি শেহজাদকে সতর্ক করলেন, বললেন দাউদ খানের লোকেরা একদিকে তার পেছনে লেগে আছে, অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলাও তৈরি হয়ে গেছে। এতগুলো শত্রুকে একসাথে মোকাবেলা করা কঠিন। এই সতর্কতাটা ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ। নাটক বলছে যে শেহজাদের পথ মসৃণ নয়, তার চারদিকে ফাঁদ পাতা আছে। কিন্তু শেহজাদ ভয় পাচ্ছে না। সে আঙ্কেলকে বলল তার পরিকল্পনার কথা। অর্থমন্ত্রীর ব্যাংক লুট করতে চায় সে, কিন্তু এই লুট শব্দটা আক্ষরিক অর্থে নয়। সে চায় মন্ত্রীর ব্যাংক থেকে সেই টাকাগুলো বের করে আনতে যেগুলো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া হয়েছিল, এবং সেটা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের মাঝে বিতরণ করে দিতে চায়। আঙ্কেল পুরো বিষয়টা শুনলেন, বুঝলেন এবং সমর্থন জানালেন। এই অংশটা একটু ভালো করে ভাবলে বোঝা যায় শেহজাদ আসলে একটা রবিনহুড ধরনের কৌশল নিচ্ছে। কিন্তু এই কাজটা বাস্তবে করাটা অনেক বেশি জটিল, কারণ মন্ত্রীর ব্যাংক মানে সেখানে নিরাপত্তা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে এবং সম্ভবত অনেক গোপন যোগসাজশ আছে। শেহজাদ কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সেটা দেখার জন্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট স্টোরি চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, কারণ প্রতিটা পর্বের গল্পের ভেতরের স্তরগুলো বোঝাটা অনেক সময় একা একা কঠিন হয়ে যায়। এবার গল্পের যে অংশটায় সত্যিকারের মোড় এসেছে সেটায় আসা যাক। ফাতেমার গল্পটা এই পর্বে একটা অদ্ভুত চাপের মধ্যে এগিয়েছে। রশাদ নামের চরিত্রটাকে একটু আগে থেকে দেখলেই বোঝা যায় সে কে, ফাতেমার আগের পরিচিত, এবং তাদের মধ্যে একটা পুরনো বিয়ের কাগজপত্র আছে যেটা শেহজাদ জানে না। এই তথ্যটাই রশাদের হাতিয়ার। এই পর্বে রশাদ কাজী অফিস থেকে সেই বিয়ের ডকুমেন্টস তুলে নিয়ে গেছে। শুধু তাই না, সে ফাতেমাকে সরাসরি বলেছে, তুমি যদি এই সম্পর্ক আর শেহজাদের কাছ থেকে লুকাতে চাও তাহলে 50 লাখ টাকা দাও। এই ধরনের ব্ল্যাকমেলের দৃশ্য নাটকে নতুন কিছু না, কিন্তু এখানে যেটা বিশেষভাবে চাপের সেটা হলো ফাতেমার কাছে এই টাকা নেই। সে শেহজাদের কাছে চাইতে পারছে না, কারণ তাহলে সব খুলে বলতে হবে।
ফাতেমা রশাদকে বোঝানোর চেষ্টা করেছে, বলেছে সে কষ্ট করে তার সংসার ফিরে পেয়েছে, শেহজাদকে ফিরে পেয়েছে, এই সম্পর্কটা যেন নষ্ট না হয়। কিন্তু রশাদ সেই আবেদনে গলেনি, তার দরকার টাকা। এই চরিত্রটার মধ্যে কোনো সহানুভূতি নেই, কোনো অনুশোচনা নেই। সে শুধু একটা সুযোগ দেখেছে এবং সেটাকে কাজে লাগাতে চাইছে। এখানে একটু ভাবলে বোঝা যায় রশাদ আসলে এই পর্বের সবচেয়ে বিপজ্জনক চরিত্র, কারণ মন্ত্রী হলেন বাইরের শত্রু, যাকে শেহজাদ সরাসরি মোকাবিলা করছে। কিন্তু রশাদ হল ভেতরের বিপদ, এমন একটা ফাঁদ যেটা ফাতেমার মাধ্যমে শেহজাদের জীবনকে ভেতর থেকে নষ্ট করে দিতে পারে। বাইরের যুদ্ধ জেতা যায়, কিন্তু ঘরের ভেতরের মিথ্যা একবার বের হয়ে আসলে সেটা সামলানো অনেক কঠিন হয়ে যায়।